দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ধরনের জেনজি বসন্ত তৈরি হয়েছে। 2022 সালে শ্রীলঙ্কা, 2024 সালে বাংলাদেশ এবং 2025 সালে নেপালে আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। এই আন্দোলনগুলো অনেকটা একই রকম ছিল। তরুণ জেনজিদের নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনের বাইরে থেকেই সরকারের পতন হয়েছে। উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। শ্রীলঙ্কা এবং বাংলাদেশে সরকার পতনের পর জেনজি আন্দোলনকারীরা ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু নেপালে জেনজিদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পেরেছে। তাই নেপালের পুরো আন্দোলন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা নেপালের ইতিহাস, রাজনৈতিক সংকট, আন্দোলন এবং নতুন সরকার নিয়ে একদম বিস্তারিত জানবো। ভিডিও অনেক লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। নেপাল একটি ছোট দেশ, আয়তনে প্রায় বাংলাদেশের সমান। এটি ভারত এবং চীনের ঠিক মাঝখানে বাফার স্টেট হিসেবে অবস্থান করছে। তবে নেপালের ইতিহাস অনেকটাই আলাদা। নেপাল কখনোই উপনিবেশ ছিল না। আপনারা নিশ্চয়ই রাজা জং বাহাদুর রানা এবং তার কুখ্যাত গোর্খা বাহিনীর নাম শুনেছেন। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষে বিদ্রোহ হলে নেপালের রাজা ব্রিটিশদের পক্ষ নেন। তখন ভারতীয় বিদ্রোহীদের বিরুদ্ধে গোর্খা বাহিনী কঠোরভাবে লড়াই করে। এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই বাহিনী ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছে। তাদের এই লয়ালিটির জন্য 1923 সালে নেপাল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়লে নেপাল কিছুটা একা হয়ে যায়। 1951 সালে ভারতের সমর্থনে একটা আন্দোলনের মাধ্যমে রানা শাসনের অবসান ঘটে। এরপর নেপালে গণতন্ত্র এবং রাজতন্ত্র একই সাথে চলতে শুরু করে, কিন্তু সেটাও বেশি দিন টেকেনি। 1960 সালে নেপাল আবার পূর্ণ রাজতন্ত্রে ফিরে আসে। এর প্রায় 3 দশক পরে আন্দোলনের মুখে রাজনৈতিক দলগুলো আবার তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। এটিকে বলা হয় পিপলস মুভমেন্ট 1990 বা জন আন্দোলন 1990। এর মধ্যে 1996 সালে কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা মাওবাদীরা নেপালে গৃহযুদ্ধ শুরু করে। 2001 সালে নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব এবং তার পরিবারের অনেক সদস্যকেই মেরে ফেলে তারা। এই ঘটনাকে বলা হয় নেপাল রয়্যাল ম্যাসাকার। এরপর তার ভাই গায়েন্দ্র শাহ ক্ষমতায় আসেন, কিন্তু 2006 সালে আবারও নেপালস পিপলস মুভমেন্ট অফ 2006 শুরু হয় এবং রাজার পতন ঘটে। মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি হয় এবং 2008 সালে নেপালে 240 বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে ফেলা হয়। ফলে নেপাল একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। চিন্তা করেন, একটা রাষ্ট্র 2008 সালে এসে রাজতন্ত্র থেকে গণতন্ত্রতে শিফট হয়েছে মাত্র। এরপরে নেপালের রাজনীতিতে মূলত 3টা বড় রাজনৈতিক দল তৈরি হয়েছে। প্রথমটি নেপালি কংগ্রেস পার্টি, যা সাধারণত ভারতের ঘনিষ্ঠ। দ্বিতীয়টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা মাওবাদী এবং তৃতীয়টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল, মার্কসিস্ট এবং লেনিনিস্ট বা ইউএমএল, যারা সাধারণত চীনপন্থী। নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা হলো কোনো দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায় না। ফলে এই 3 দলের মধ্যে যে কোনো 2 দল জোট গঠন করে সরকার গঠন করতে হয়, কিন্তু এই জোটগুলো খুব বেশি দিন টেকে না, কিছুদিন পরেই ভেঙে যায়। ফলে বারবার সরকার পরিবর্তন হয়। শুনতে অবাক লাগলেও গত 17 বছরে নেপালে 14 বারের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। অর্থাৎ দলগুলো জোট করে কিছুদিন পর দ্বন্দ্ব শুরু হয়, জোট ভেঙে যায়, আবার নতুন জোট তৈরি হয়। গত 17 বছরে মূলত 3 জন নেতা বারবার ক্ষমতায় এসেছেন: পুষ্পা কামাল দাহাল, কেপি শর্মা ওলি, শের বাহাদুর দেওবা। এই 3 নেতাই ঘুরে ফিরে ক্ষমতায় এসেছেন এবং বিদায় নিয়েছেন, কিন্তু তাদের ব্যর্থতার কারণে নেপালের সাধারণ মানুষের ভাগ্য খুব একটা বদলায়নি। এর ফলে নেপালে 2টা বড় সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা বেকারত্ব। 2024 সালে নেপালের বেকারত্বের হার ছিল প্রায় 20.82%, অর্থাৎ প্রতি 5 জন তরুণের 1 জন বেকার। ফলে নেপালের মোট জনসংখ্যার প্রায় 7.5% মানুষ বিদেশে কাজ করার জন্য দেশ ত্যাগ করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক নেপালি ভারতের মতো দেশেও শ্রমিক হিসাবে কাজ করতে যায়। এমনকি শুধুমাত্র টাকার জন্য অনেক নেপালিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও যোগ দিয়েছে। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 15,000 নেপালি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, যাদের মধ্যে অনেকেই মারা গেছে। নেপালের দ্বিতীয় সমস্যা হলো দুর্নীতি বা নেপোটিজম। একদিকে যখন সাধারণ মানুষ বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটে ভুগছিল, অন্যদিকে রাজনীতিবিদদের পরিবার বিলাসবহুল জীবনযাপন করছিল। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানদের, যাদের বলা হয় নেপো কিডস, বিলাসী জীবনযাপনের ছবি ভাইরাল হতে থাকে। নেপো কিডস বলতে বোঝায় যেসব সন্তান তাদের বাবা মায়ের ক্ষমতার কারণে বিশেষ সুবিধা পায়। এই শব্দটা মনে রাখবেন, কেননা এটি নেপালের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই ছবিটা দেখুন, একটা ছেলে দাঁড়িয়ে আছে লুই ভিতন, কার্টিয়ার এবং গুচ্চি ব্র্যান্ডের বক্স দিয়ে বানানো একটা ক্রিসমাস ট্রির সামনে। তার নাম সৌগত থাপা, যিনি কংগ্রেসের নেতা বিন্দু কুমার থাপার ছেলে। এই ক্রিসমাস ট্রিটির দাম প্রায় 35 লাখ টাকা, আর তার হাতে থাকা কার্টিয়ার ঘড়িটির দাম প্রায় 8 লক্ষ টাকা। তবে সৌগত একা নন, এমন আরো বেশ কয়েকজন নেপোকিড নেপালে ভাইরাল হন। প্রথমজন শৃঙ্খলা কাতিওদা। তিনি 2018 সালে মিস নেপাল বিজয়ী। তার বাবা বিরুদ কাতিওদা নেপালের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আর তার স্বামী সম্ভব সিরোহিয়া, যার বাবা নেপালের সবচেয়ে বড় মিডিয়া হাউস কান্তিপুর মিডিয়া গ্রুপের মালিক। সিরোহিয়া পরিবার দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে। যেমন কৈলাস সিরোহিয়াকে 2024 সালে গ্রেফতার করা হয়েছিল, কারণ তার কাছ থেকে অনেক নেপালি পাসপোর্ট উদ্ধার করা হয়েছিল। শৃঙ্খলার ইনস্টাগ্রাম ভরা ছিল হোটেল পার্টি এবং বিদেশ ভ্রমণের ছবিতে। কিন্তু সমস্যা শুরু হয় তিনি যখন ফুকসুন্দুর লেকের
ট্র্যাক করতে যান। তিনি এবং তার স্বামী তাদের হোটেলের কাছে পৌঁছাতে একটা সেনাবাহিনীর হেলিকপ্টারে ওঠেন। অন্য ট্রেকারদের যেখানে কয়েকদিন হাঁটতে হয়, সেখানে তারা সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টার করে কাঠমান্ডুতে ফিরে আসেন। সংবাদ মাধ্যম এটাকে রেস্কিউ বলে উল্লেখ করলেও বাস্তবে এটি ক্ষমতার অপব্যবহার বলে নেপালের মানুষের খুব বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ার সমালোচনা শুরু হয়, নেপালে যদি আপনার কাছে ক্ষমতা থাকে তাহলে আপনি সবকিছু কিনতে পারবেন, এমনকি সেনাবাহিনীর হেলিকপ্টারও। মাত্র কয়েকদিনের মধ্যেই শৃঙ্খলার ইনস্টাগ্রাম থেকে প্রায় 1 লাখ ফলোয়ার কমে যায়। আর কমেন্টে একটাই দাবি ওঠে, আনফলো নেপোকিডস, আনফলো করাপশন। এরপরে সামনে আসে আরেক নেপোকিড, সুপ্রিয়া। তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দেওবার ছেলের স্ত্রী। তিনি একজন ইনফ্লুয়েন্সার যার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ছিল গ্লেম বিহেভিয়ার। সুপ্রিয়ার সোশ্যাল মিডিয়া ছিল বিলাসবহুল বিয়ের ছবি, ইউরোপের ছুটি কাটানোর ছবি, দুবাই ও ভারতে হেলথ ভিজিটের ছবিতে ভরপুর। নেপালের তরুণরা সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয়া ও তার পরিবারের হ্যান্ডব্যাগ থেকে শুরু করে হোটেল খরচ পর্যন্ত বিশ্লেষণ করতে শুরু করে। এদিকে এক নেপালি সাংবাদিক খবর প্রকাশ করেন যে সাবেক প্রধানমন্ত্রী দেওবা হিল্টন হোটেলে শেয়ার কিনেছেন। খবরটি ভাইরাল হওয়ার পরে সেই সাংবাদিককেও গ্রেফতার করা হয়। এরপর আসে আরেক নেতা প্রাচণ্ডের নাতনিরা। তাদের ইনস্টাগ্রাম রিলে দেখা যায় বিলাসবহুল ব্যাগ এবং সমুদ্র সৈকতের রিসোর্টের ছুটি কাটানোর দৃশ্য। তাদের এক বিয়েতে সব্যসাচী শাড়ি পরা হয়েছিল, যে ব্র্যান্ডের শাড়ি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার বিয়েতে পরেছিলেন। অন্যদিকে প্রাচণ্ড নিজেই একসময় মাওবাদী বিপ্লবী নেতা ছিলেন, কিন্তু এক ছবিতে তাকে প্রায় 40 লাখ রুপি দামের একটা রোলেক্স ঘড়ি পরতে দেখা যায়। এই ঘটনাগুলো নিয়ে নেপালে নানা ধরনের সমালোচনামূলক কন্টেন্ট, র‍্যাপ গান তৈরি হতে থাকে। ড্যাডি, আমি বিয়ে করেন ড্যাডি। হায়াত হায়াত মা। सुन तो 5% टैक्स बढ़ाई दे। ओके, थैंक यू डैडी। चल। Hey Dad, मेरा प्लस टू वैल्यू I want to go to Harvard. हार्वर्ड सुन तो एग्रीकल्चरल टैक्स बढ़ाई दे। সোশ্যাল মিডিয়া ভরে যায় স্লোগানে, নেপো কিডস, নেপো বেবিজ, আওয়ার ট্যাক্সেস, দেয়ার লাক্সারি। নেপালে দুর্নীতির মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের পরে জাতিসংঘ সেখানে এইড পাঠায়, যার প্রায় পুরোটাই সরকার নিজেদের পকেটে নিয়ে নেয়। নেপালের সরকার উদ্যোগ নেয় সোশ্যাল মিডিয়ায় এসব সমালোচনা থামানো। 2023 সালের নভেম্বরে নেপাল সরকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নির্দেশ দেয় যে তাদের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজিতে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এবং নেপালে স্থানীয় অফিস থাকতে হবে। সরকারের দাবি ছিল এটি হেইট স্পিচ, ভুয়া খবর, প্রতারণা এবং অপরাধ ঠেকানোর জন্য। কিন্তু আমরা তো জানি সরকারের এসব কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ রাখার একটা উপায় মাত্র। এরপর 2025 সালের 28 আগস্ট সরকার ঘোষণা করে 3 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সোশ্যাল মিডিয়া ব্যান করা হবে। কিন্তু টিকটক ছাড়া বেশিরভাগ কোম্পানি তা করেনি, ফলে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান হয়ে যায় নেপাল থেকে। এর মধ্যে ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং টুইটারের মতো প্রায় সব বড় বড় প্ল্যাটফর্ম। নেপালের মানুষের জন্য সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ছিল 3টে কারণে। প্রথমত, নেপালে প্রায় 7.5% মানুষ বিদেশ থাকে এবং দেশের জিডিপির প্রায় 25% আসে রেমিটেন্স থেকে। বিদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া। দ্বিতীয়ত, ট্যুরিজম সেক্টর, যা নেপালের জিডিপির প্রায় 7% এবং কর্মসংস্থানের প্রায় 15% এর সাথে জড়িত। এই সেক্টর অনেকটাই সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজমেন্টের উপর নির্ভরশীল। তৃতীয়ত, সরকারের দুর্নীতি এবং নেপোকিডসদের বিলাসী জীবন নিয়ে সমালোচনা প্রায় পুরোটাই সোশ্যাল মিডিয়াতে হচ্ছিল, ফলে নেপালের জনগণ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং এখান থেকেই আন্দোলন শুরু হয়। এই জায়গায় সামনে আসেন সুদাং গুরু। যদিও তিনি জেনজি নন, কিন্তু এই আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হামি নেপাল নামের একটা সংগঠনের সভাপতি। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের পরে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার সংগঠনের ইনস্টাগ্রাম, ডিসকর্ড এবং টেলিগ্রাম ব্যবহার করে জেনজিদের কাছে বার্তা পাঠানো হয় যাতে তারা সোশ্যাল মিডিয়া ব্যানের প্রতিবাদে রাস্তায় নামে। তাদের বলা হয়েছিল সম্ভব হলে কলেজ ব্যাগ, বই এবং স্কুল ইউনিফর্ম পরে আসতে, যাতে পুলিশ তাদের উপর কঠোর আচরণ করতে দ্বিধাবোধ করে। অর্থাৎ একদম বাংলাদেশের মতোই সাধারণ ছাত্রছাত্রীদের একটা অরাজনৈতিক আন্দোলন। 8 সেপ্টেম্বর 2025 কাঠমান্ডুর মাতিয়াগড় মান্ডালা থেকে একটা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। তবে একটা জিনিস বলে রাখি, যদি সুদাং গুরুং এই আন্দোলনের সংগঠক হন তাহলে বালেন শাহ হয়ে ওঠেন আন্দোলনের প্রতীক। 34 বছর বয়সী বালেন শাহ তখন কাঠমান্ডুর মেয়র ছিলেন। তবে তিনি মূলত একজন র্যাপার এবং দুর্নীতি বিরোধী কর্মী হিসেবে পরিচিত। তিনি ভারতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে পড়াশোনা করেন। এরপর কাঠমান্ডুতে ফিরে এসে রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। 2022 সালে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং বড় বড় রাজনৈতিক দলকে হারিয়ে বিজয়ী হন। ফলে তরুণদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। 7 সেপ্টেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন। তিনি জানান যে পরদিন একটা বড় র্যালি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই র্যালিতে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী বা সংসদ সদস্য নিজেদের স্বার্থে অংশ নেবেন না। বয়সজনিত সীমাবদ্ধতার কারণে তিনি নিজেও র্যালিতে অংশ নেবেন না, কিন্তু পুরো আন্দোলনকে সমর্থন করবেন। 8 সেপ্টেম্বর সকাল 9টার দিকে হাজার হাজার ছাত্রছাত্রী নেপালের সংসদের দিকে এগিয়ে যায়। কেউ নেপালের পতাকা নিয়ে, কেউ দুর্নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে। 11টার মধ্যেই ভিড় কয়েক হাজারে পৌঁছে যায়। সংসদের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে
শান্তভাবে এগোতে চায় এবং হাত তুলে দেখায় যে তাদের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রশাসন থেকে গুলি চালানো হয়। একই ভুল যা বাংলাদেশের শেখ হাসিনা সরকার কিংবা শ্রীলঙ্কার রাজাপাকসে প্রশাসন করেছিল। এরপর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জলকামানো টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। দুপুরের মধ্যেই কাঠমান্ডুর হাসপাতালগুলো আহত মানুষে ভরে যায়। পুলিশের গুলিতে অন্তত 19 জন নিহত হন ওই দিন। এমনকি 12 বছরের একটা নিষ্পাপ শিশুও মারা যায়। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েন করে, কিন্তু ততক্ষণে আন্দোলন আরো সহিংস হয়ে ওঠে এবং প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি ওঠে। যদিও নেপালের প্রশাসন বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে কিছুটা শিক্ষা নিয়েছিল, পরিস্থিতি সামাল দিতে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন, এরপরে সোশ্যাল মিডিয়া থেকে সকল ব্যান তুলে নেওয়া হয়। কিন্তু একই সময়ে প্রধানমন্ত্রী আবারও আরেকটা বড় ভুল করেন। তিনি বলেন এই আন্দোলনে বাইরের লোক ঢুকে পড়েছে এবং তারা নেপালকে অস্থিতিশীল করতে চায়। তিনি স্পষ্ট করে দেন যে তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। এই বক্তব্য নেপালের তরুণদের আরো ক্ষুব্ধ করে তোলে। অনেকটা বাংলাদেশের আন্দোলনে রাজাকার মন্তব্যের পর যেভাবে মানুষ ক্ষেপে উঠেছিল তেমনই পরিস্থিতি তৈরি হয়। পরদিন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বিরোধী নেতাদের বাড়িতেও আগুন লাগানো হয়। এমনকি সংসদ ভবনেও আন্দোলনকারীরা আগুন দিয়ে দেয়। সেনাবাহিনীকে হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রীদের সরিয়ে নিতে হয়। পুকারা শহরেও বিক্ষোভকারীরা ক্ষমতাবানদের বাড়িতে ঢুকে বিলাসবহুল জুতার সংগ্রহ জনতার সামনে প্রদর্শন করে, যেসব ব্র্যান্ড এই আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। ভিডিও শুরুতে উল্লেখ করা হিলটন কাঠমান্ডু হোটেল এবং নেপালের সবচেয়ে বড় মিডিয়া হাউস কান্তিপুর মিডিয়া গ্রুপের অফিসেও আগুন দেওয়া হয়। অর্থাৎ নেপালের মানুষ তখন কার্যত পুরো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেই ক্ষেপে ওঠে। অবশেষে 9 সেপ্টেম্বর রাত প্রায় 2টার দিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এই পুরো আন্দোলন যদিও স্বল্পস্থায়ী ছিল, কিন্তু এতে প্রায় 77 জন নিহতের ঘটনা ঘটে। এরপর নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়। 12 সেপ্টেম্বর তিনি সংসদ ভেঙে দেন এবং 5 মার্চ নতুন নির্বাচনের ঘোষণা দেন। তার শাসনামলে তিনি দেশকে স্থিতিশীল করার চেষ্টা করেন, নিহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার উদ্যোগ নেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। এই নির্বাচনের ফলাফল সবাইকে চমকে দেয়। আন্দোলনকারীদের নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি 275 আসনের মধ্যে 182টি আসনে বিজয়ী হয়। নেপালের ইতিহাসে এত বড় সাফল্য আর কেউ পায়নি। এমনকি বালেন শাহ নিজেই সাবেক প্রধানমন্ত্রী আসনে নির্বাচন করেন এবং তাকে তার আসনে বিপুল ভোটে পরাজিত করেন। এখন প্রশ্ন আসে, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় আন্দোলনকারীরা ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু নেপালের আন্দোলনকারীরা কেন সফল হলো? প্রথমত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছিল মূলত একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে, যেমন বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লীগ এবং শ্রীলঙ্কার রাজাপাকসের দলের বিপক্ষে। কিন্তু নেপালের আন্দোলন এই জায়গায় ডিফারেন্ট। নেপালের আন্দোলন হয়েছিল পুরো 3টি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধে, ফলে স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক দলের জন্য একটা বড় জায়গা তৈরি হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় ফ্যাসিজম একটা লম্বা সময় ধরে ছিল, কিন্তু নেপালের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিস্থিতি কখনোই ঘটেনি। তৃতীয়ত, দলের প্রধান বালেন শাহের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ক্যারিসমেটিক নেতৃত্ব তার দলকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছিল। চতুর্থত, তার দল আরএসপি 2022 সালেই গঠিত হয়েছিল, ফলে আন্দোলনের পর তাদের একটা সংগঠন ও ভিত্তি ছিল। নতুন দল গঠন ও মতাদর্শের দ্বন্দ্বে তাদের সময় নষ্ট করতে হয়নি। অন্যদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় আন্দোলনের পরে নতুন দল গঠনের সময় আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি, ক্ষমতার দ্বন্দ্ব, কুরামবাজি, ইতিহাস বিকৃতি এবং দুর্নীতি ছিল, যার ফলে তারা সকল আন্দোলনকারীদের ধারণ করতে পারেনি। আপাতত নেপালকে অনেক সম্ভাবনাময় মনে হচ্ছে। বালেন শাহ একজন ক্যারিসমেটিক এবং সাহসী নেতা। তিনি সোশ্যাল মিডিয়ায় ভারত, আমেরিকা ও চীনকে নিয়েও তির্যক মন্তব্য করেছেন। তবে নেপাল এমন একটি ভূরাজনৈতিক জায়গায় অবস্থিত যেখানে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব সবসময় সক্রিয় থাকে। এটি বালেন শাহের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা বিষয় হলো, অল্প বয়সে যারা বিশাল ক্ষমতা পেয়ে যায়, অনেক সময় তারা পরবর্তীতে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় নেপালের ভবিষ্যৎ কোন দিকে আগায়, বিশেষ করে বালেন শাহের উপর সবার নজর অবশ্যই থাকবে।